নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। 2026 সালের মে মাসে দাঁড়িয়ে দক্ষিণ এশিয়ার বুকে এক বিশাল জিওপলিটিক্যাল স্টর্ম বা ভূরাজনৈতিক ঝড় উঠতে চলেছে। ঢাকার নতুন সরকার ভারতকে সরাসরি হুমকি দিয়ে বলছে দিল্লির সাথে তাদের ডিপ্লোম্যাটিক রিলেশনস কেমন থাকবে তা নাকি এখন ঠিক করবে একটি মাত্র চুক্তি, দ্য গঙ্গেজ ওয়াটার শেয়ারিং ট্রিটি 2026। শুধু তাই নয়, ভারতকে চাপে ফেলতে তারা গঙ্গার বুকে তৈরি করতে চলেছে এক বিতর্কিত মেগা প্রজেক্ট, যার নাম পদ্মা ব্যারেজ প্রজেক্ট। কিন্তু ভারত কি এই ব্ল্যাকমেল বা ওয়াটার প্রেশারের সামনে মাথা নত করবে, নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় শক্তির ইন্ধন? আজ ভারতের ন্যাশনাল সিকিউরিটি এবং পশ্চিমবঙ্গের স্বার্থে দিল্লির অবস্থান ঠিক কী, তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব একদম বাস্তব তথ্য দিয়ে। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের এই নিউজ অ্যানালিসিস আপনার চোখ খুলে দেবে। বন্ধুরা, পুরো বিষয়টা বুঝতে গেলে আমাদের একটু অতীতে ফিরতে হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর জল বন্টন নিয়ে 1996 সালে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যাকে আমরা গঙ্গাজ ওয়াটার ট্রিটি 1996 বলে জানি। তৎকালীন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া এবং বাংলাদেশের শেখ হাসিনা সরকারের মধ্যে এই চুক্তিটি হয়েছিল দীর্ঘ 30 বছরের জন্য। আর ক্যালেন্ডার অনুযায়ী এই 2026 সালেই সেই 30 বছরের মেয়াদ শেষ হতে চলেছে। অর্থাৎ এই চুক্তিটি এখন রিনুয়াল বা পুনর্নবীকরণ করার সময় এসেছে। গঙ্গা নদী যখন ভারত থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে, তখন সেখানে তার নাম হয় পদ্মা। ভারতের সীমানার ঠিক ভেতরে পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ জেলায় রয়েছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফারাক্কা ব্যারেজ। এই ফারাক্কা ব্যারেজ কিন্তু কোনো খেয়াল খুশিতে তৈরি করা হয়নি। ভারতের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ লাইফলাইন হলো কলকাতা পোর্ট বা কলকাতা বন্দর। গঙ্গায় পলি জমার কারণে হুগলি নদীর নাব্যতা কমে যাচ্ছিল, আর ফলে বড় বড় জাহাজ কলকাতা বন্দরে আসতে পারছিল না। এই কলকাতা বন্দরকে সচল রাখতে এবং হুগলি নদীতে জলের প্রবাহ ঠিক রেখে ভারতের অর্থনৈতিক সুরক্ষাকে বজায় রাখতেই ফারাক্কা ব্যারেজ থেকে জল ডাইভার্ট করা হয়। কিন্তু গঙ্গার ওপরের দিকে থাকা দেশ হিসেবে ভারত সবসময়ই নেবারহুড ফার্স্ট পলিসি মেনে এসেছে। বড় ভাই হিসেবে ভারত নিজের ক্ষতি করেও 1996 সালের চুক্তিতে বাংলাদেশকে শুষ্ক মরশুমে অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত একটি নির্দিষ্ট পরিমাণ জল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। চুক্তি অনুযায়ী ফারাক্কা ব্যারেজে জল মাপার জন্য একটি জয়েন্ট রিভার কমিশন বা যৌথ নদী কমিশন গঠন করা হয়, যা প্রতি 10 দিন অন্তর জলের পরিমাপ মেপে দুই দেশের মধ্যে বন্টন করে। ভারত সবসময় নিজের প্রতিশ্রুতি রক্ষা করেছে। এমনকি যখন ভারতে তীব্র খরা বা গরমের কারণে জলস্তর নেমে গেছে, তখনও বাংলাদেশকে তার ন্যায্য ভাগ দিতে দিল্লি কার্পণ্য করেনি। কিন্তু 2026 সালে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হতেই এই জলকে হাতিয়ার করে ভারতের বিরুদ্ধে এক গভীর ওয়াটার ডিপ্লোমেসি বা জল কূটনীতির খেলা শুরু হয়েছে। আপনারা এখন স্ক্রিনে যে হেডলাইনটি দেখতে পাচ্ছেন তা ভালো করে লক্ষ্য করুন। এখানে পরিষ্কার বলা হচ্ছে, বাংলাদেশ লিঙ্কস স্ট্রঙ্গার্স ইন্ডিয়া টাইজ টু আর্জেন্ট গঙ্গেজ ওয়াটার শেয়ারিং ট্রিটি টক। বাংলাদেশের বর্তমান বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণকে পুরোপুরি এই গঙ্গা জলচুক্তির শর্তের উপর ঝুলিয়ে দিয়েছে। বিএনপির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তাদের ক্যাবিনেট মন্ত্রীরা প্রকাশ্য বিবৃতিতে বলছেন যে 1996 সালের চুক্তিতে নাকি বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি। তাদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকার নাকি ভারতের কাছে মাথা নত করে চুক্তি করেছিল। এখন তারা বাংলাদেশ ফার্স্ট পলিসি নিয়ে কাজ করবে এবং ভারতকে তাদের মন মতো শর্ত মানতে বাধ্য করবে। তাদের মূল দাবি কি? তাদের দাবি হলো শুষ্ক মরশুমে গঙ্গার জলপ্রবাহ কম হোক বা বেশি, বাংলাদেশকে একটি নির্দিষ্ট এবং স্থায়ী পরিমাণ জল দিতেই হবে। ভারত যদি তা না দেয়, তবে ভারতের সাথে ট্রানজিট সুবিধা, সীমান্ত নিরাপত্তা এবং বাণিজ্যিক সম্পর্ক সবকিছুই বিপন্ন হতে পারে। একবার ভেবে দেখুন বন্ধুরা, প্রকৃতি বা জলবায়ু পরিবর্তন কি রাজনৈতিক দল দেখে চলে? গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে হিমালয়ের হিমবাহ গলছে, গঙ্গায় শুষ্ক মরশুমে জলের প্রাকৃতিক প্রবাহ এমনিতেই কমছে,
যখন ভারতের নিজের কৃষকরা, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনার সাধারণ মানুষ ও চাষিরা জলের সংকটে ভুগছেন, তখন বাংলাদেশের নতুন সরকার একতরফাভাবে ভারতের উপর দোষ চাপাচ্ছে। তারা ভারতের ওপর আন্তর্জাতিক চাপ তৈরি করতে চাইছে যাতে ভারত নিজের দেশের নাগরিকদের বঞ্চিত করে বাংলাদেশকে জল দেয়। একেই বলে ভারতের উদারতার সুযোগ নিয়ে ভারতের বুকেই আঘাত করা। কিন্তু ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশের ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থের সাথে কোনো আপোষ করা হবে না। বন্ধুরা, এই হেডলাইনটি দেখুন। প্রথম আলো সংবাদপত্রে প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ইসিএনইসি অর্থাৎ এক্সিকিউটিভ কমিশন অব দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল অতি সম্প্রতি প্রায় 34,497 কোটি বাংলাদেশি টাকা ব্যয়ে একটি মেগা প্রজেক্টের অনুমোদন দিয়েছে। আর এই প্রজেক্টের নাম হলো পদ্মা ব্যারেজ প্রজেক্ট। এটি একটি 2.1 কিলোমিটার দীর্ঘ বিশাল বাঁধ বা ব্যারেজ, যা বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীর ওপরে তৈরি করা হবে। এতে থাকবে 78টি বিশাল স্পিলওয়ে এবং এখান থেকে প্রায় 113 মেগাওয়াট জলবিদ্যুৎ তৈরি করার পরিকল্পনাও রয়েছে। বাংলাদেশ সরকারের দাবি, ফারাক্কা ব্যারেজের কারণে তাদের দেশের 1/3 মানুষ এবং প্রায় 170 মিলিয়ন জনসংখ্যার একটি বিশাল অংশ যে জলকষ্টে ভোগে, এই পদ্মা ব্যারেজ তৈরি হলে তারা শুষ্ক মরশুমের জন্য জল ধরে রাখতে পারবে। আপাত দৃষ্টিতে একে সাধারণ একটি উন্নয়নমূলক প্রজেক্ট মনে হলেও এর পেছনে রয়েছে ভারতের বিরুদ্ধে এক গভীর টিট ফর ট্যাট বা ইটের বদলে পাটকেল নীতি। বাংলাদেশ এই প্রজেক্টের মাধ্যমে ভারতকে বার্তা দিতে চাইছে যে তোমরা যদি ফারাক্কা দিয়ে জল আটকে রাখো, তবে আমরাও আমাদের দেশে নদী শাসন করে এমন ব্যবস্থা করব যাতে গঙ্গার নিম্ন অববাহিকার বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বদলে যায়। কিন্তু এখানে একটা মস্ত বড় ফাঁকি আছে। গঙ্গা একটি আন্তর্জাতিক নদী। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো উচ্চ বা নিম্ন অববাহিকার দেশ যদি নদীর উপরে এমন কোনো বড় পরিকল্পনা তৈরি করে যা প্রতিবেশী দেশের ওপর প্রভাব ফেলতে পারে, তবে দুই দেশের মধ্যে পারস্পরিক আলোচনা ও সম্মতি অত্যন্ত জরুরি। ভারত যখন এই পদ্মা ব্যারেজ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং ঢাকার কাছে এর টেকনিক্যাল ডেটা বা হাইড্রোলজিক্যাল ডেটা চেয়েছে, তখন বাংলাদেশের জলসম্পদ মন্ত্রী অত্যন্ত অহংকারীভাবে বিবৃতি দিয়েছেন যে পদ্মা নদী যেহেতু তাদের সীমানার ভেতরে, তাই এই প্রজেক্টটি সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ বিষয়। এতে ভারতের সাথে আলোচনার কোনো প্রয়োজন তারা মনে করে না। একবার ভেবে দেখুন, ভারত যখন ফারাক্কা নিয়ে কথা বলে তখন তা আন্তর্জাতিক ইস্যু, আর বাংলাদেশ যখন নিজে বাঁধ তৈরি করে জলপ্রবাহের গতি প্রকৃতি বদলে দিতে চায় তখন তা নাকি তাদের অভ্যন্তরীণ বিষয়। এই দুমুখী নীতি ভারত সরকার কখনোই মেনে নিতে পারে না। স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্য ইকোনমিক টাইমসের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষণটি। এখানে বলা হয়েছে কেন এই চুক্তির একটি কম্প্রিহেন্সিভ রিভিউ বা সামগ্রিক পর্যালোচনা প্রয়োজন। 1996 সালের গঙ্গা জলচুক্তির মূল ফর্মুলাটি যদি আমরা একটু সহজভাবে বুঝি, তবে দেখা যাবে যে ফারাক্কা ব্যারেজে জলপ্রবাহের পরিমাপের উপর ভিত্তি করে জল ভাগ করা হয়। যদি ফারাক্কায় জলের প্রাপ্যতা 70,000 কিউসেক বা তার কম হয়, তবে ভারত ও বাংলাদেশ উভয়ই 50% করে জল পাবে। যদি জলপ্রবাহ 70,000 থেকে 75,000 কিউসেকের মধ্যে থাকে, তবে বাংলাদেশ গ্যারেন্টিড 35,000 কিউসেক জল পাবে এবং বাকিটা ভারত পাবে। আর যদি জলপ্রবাহ 75,000 কিউসেকের বেশি হয়, তবে ভারত পাবে 40,000 কিউসেক এবং বাকিটা বাংলাদেশ পাবে। এই ফর্মুলাটি প্রতি 10 দিনের চক্রে কাজ করে। কিন্তু আজ থেকে 30 বছর আগের নদী আর 2026 সালের নদীর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের কারণে এখন বিশ্বজুড়ে বৃষ্টিপাতের ধরন বদলে গেছে। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, আর শুষ্ক মরশুমে গঙ্গার জলস্তর আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। এর সাথে যোগ হয়েছে নদীর উজানে ব্যাপক জনসংখ্যা বৃদ্ধি এবং কৃষিকাজে জলের অতিরিক্ত ব্যবহার। এমতাবস্থায় ভারতের অবস্থান অত্যন্ত বাস্তবসম্মত ও দূরদর্শী। ভারত সরকারের স্পষ্ট বক্তব্য হলো, আমরা জোর করে বা কাল্পনিক কোনো ডেটার উপর ভিত্তি করে জল ভাগ করতে পারি না। জল ভাগাভাগি হতে হবে অ্যাকচুয়াল অ্যাভেলেবিলিটি বা নদীর বাস্তব জলপ্রবাহের উপর ভিত্তি করে। যদি নদীতে জলই না থাকে, তবে ভারত নিজের ঘরের মানুষদের তৃষ্ণার্ত রেখে কিভাবে বাংলাদেশকে অতিরিক্ত জল দেবে? পশ্চিমবঙ্গ সরকারেরও এই নিয়ে তীব্র আপত্তি রয়েছে, কারণ গঙ্গার জলপ্রবাহ কমে গেলে
কলকাতা বন্দর বন্ধ হয়ে যাবে, হলদিয়া ও কলকাতা অঞ্চলের শিল্প ধ্বংস হয়ে যাবে এবং সুন্দরবনের নোনা জল মিষ্টি জলের অববাহিকায় ঢুকে পড়ে এক বিশাল ইকোলজিক্যাল ডিজাস্টার বা পরিবেশগত বিপর্যয় ডেকে আনবে। তাই ভারতের জাতীয় স্বার্থ এবং পশ্চিমবঙ্গের অর্থনীতি রক্ষা করা ভারত সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব। বন্ধুরা, বাংলাদেশের নতুন সরকার যেভাবে ভারতের ওপর জল রাজনীতি বা ওয়াটার হেজিমনি চাপানোর চেষ্টা করছে, তার পেছনে ভারতের বিদেশ মন্ত্রক অত্যন্ত দৃঢ় এবং সার্বভৌম জবাব দিয়েছে। ভারতের জাতীয়তাবাদী পররাষ্ট্রনীতি এখন আর কোনো রকম ব্ল্যাকমেল বরদাস্ত করবে না। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে 2026 সালের গঙ্গা জল চুক্তি পুনর্নবীকরণ অবশ্যই হবে, তবে তা কোনো হুমকির মুখে দাঁড়িয়ে নয়। ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, কিন্তু তা কখনোই নিজের দেশের সার্বভৌমত্ব এবং দেশের নাগরিকদের স্বার্থকে বলি দিয়ে হবে না। বাংলাদেশের মনে রাখা উচিত, ভারত শুধু গঙ্গার জলই দেয় না, ভারত বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করে, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ওষুধ পাঠায় এবং চারদিক থেকে স্থলবেষ্টিত বাংলাদেশকে এক বিশাল অর্থনৈতিক করিডর ও ট্রানজিট সুবিধা দিয়ে রেখেছে। বাংলাদেশ যদি গঙ্গা চুক্তিকে হাতিয়ার করে ভারতের স্বার্থে আঘাত হানতে চায়, তবে ভারতের কাছেও অনেক স্ট্র্যাটেজিক অপশন খোলা রয়েছে। ব্রহ্মপুত্র থেকে শুরু করে তিস্তা, এমন 54টি অভিন্ন নদী রয়েছে দুই দেশের মধ্যে। ভারত যদি তার সার্বভৌম অধিকার প্রয়োগ করে নিজের সীমান্তে জলবিদ্যুৎ প্রকল্প এবং নদী সংযোগকারী পরিকল্পনা আরও জোরদার করে, তবে নিম্ন অববাহিকার দেশ হিসেবে বাংলাদেশের অর্থনীতি ও কৃষি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়তে পারে। কিন্তু ভারত একটি দায়িত্বশীল পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং আন্তর্জাতিক নিয়মের প্রতি শ্রদ্ধাশীল। ভারত চায় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক, কিন্তু ঢাকাকে বুঝতে হবে যে টিট ফর ট্যাট রাজনীতি করে ভারতের মতো এক বিশাল অর্থনৈতিক ও সামরিক মহাশক্তিকে কোণঠাসা করা অসম্ভব। বন্ধুরা, গঙ্গা জল চুক্তি 2026 কেবল জল ভাগাভাগির কোনো আইনি দলিল নয়, এটি দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্যাল ব্যালেন্স বা ভূরাজনৈতিক ভারসাম্যের এক মস্ত বড় পরীক্ষা। বাংলাদেশের নতুন সরকারকে ভারতের উদারতাকে দুর্বলতা ভাবলে চলবে না। ফারাক্কা ব্যারেজ ভারতের সম্পত্তি এবং কলকাতা বন্দর তথা সমগ্র পূর্ব ভারতের অর্থনীতি এর উপর নির্ভরশীল। অন্যদিকে বাংলাদেশ যদি ভারতের সাথে আলোচনা না করে একতরফাভাবে পদ্মা ব্যারেজ তৈরি করার মতো আত্মঘাতী সিদ্ধান্ত নেয়, তবে তা আন্তর্জাতিক মঞ্চে তাদেরই বিশ্বাসযোগ্যতা নষ্ট করবে। ভারত সরকার তার প্রতিবেশী প্রথম নীতিতে অটল, তবে তা সর্বদা ন্যাশনাল ইন্টারেস্ট ফার্স্ট, অর্থাৎ দেশের স্বার্থকে সবার উপরে রেখেই পরিচালিত হবে। মোদী সরকারের কূটনীতি অত্যন্ত স্পষ্ট, বন্ধুত্বের হাত সবসময় বাড়ানো থাকবে, কিন্তু সেই হাতে যদি কেউ রাজনীতির নামে আঘাত করতে আসে, তবে ভারত নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে এক চুলো পিছপা হবে না। আজকের এই গভীর নিউজ অ্যানালিসিস এবং বাস্তব তথ্য আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের পদ্মা ব্যারেজ প্রজেক্ট এবং ভারতের জিরো অবস্থান নিয়ে আপনাদের মতামত কি? ভারত সরকারের এই জাতীয়তাবাদী নীতি কি সঠিক? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী এপিসোডে আরও একটি চমৎকার এবং রোমাঞ্চকর বাস্তব তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।